বাপি স্যারের কোচিং ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ক্লাস শেয়ার করা হবে। যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলি এখানে আলোচনা করা হচ্ছে। তো আমাদের প্রথম যে প্রশ্নটি আলোচনা করব, দেখে নাও যে ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। পৃথিবীতে কত তারিখে পরিবেশ দিবস পালন করা হয়? 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের আয়তন হাঙ্গেরি এবং জর্ডান দেশের সমান। কোন বছর রেলওয়ে বোর্ড তৈরি হয়েছে? 1905 খ্রিস্টাব্দে রেলওয়ে বোর্ড তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশে যে শিবালিক তার নাম কি? মিরি। অরুণাচল প্রদেশে শিবালিককে বলা হয় কি? মিরি বলা হয়। অরুণাচল প্রদেশে শিবালিককে কি বলা হয়? মিরি বলা হয়। রেলওয়ে বোর্ড কবে স্থাপিত হয়েছে? 1905 খ্রিস্টাব্দে। ভারতে রেলপথ চালু হয়েছিল কবে? 1853 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসির আমলে রেলপথ চালু হয়েছিল। তারপরে হচ্ছে দেখো যে কোন রাজ্যে তপশিলি জাতির মানুষের সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যে তপশিলি জাতির মানুষের সংখ্যা সর্বাধিক? তো এটা মধ্যপ্রদেশ না হয়ে এটা ইউপি হবে, ঠিক আছে, উত্তরপ্রদেশ হবে। তপশিলি জাতির মানুষ সবথেকে বেশি বসবাস করে উত্তরপ্রদেশে, আর সবচেয়ে বেশি তপশিলি উপজাতি মানুষ বসবাস করে মধ্যপ্রদেশে, মনে রাখতে হবে। হীরের খনি যেটা আছে মধ্যপ্রদেশে রয়েছে হীরের খনি, লেখা আছে। সাতপুরা পর্বত হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে, সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে রয়েছে। নর্মদা ও তাপ্তি নদী মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেছে। সবচেয়ে বেশি বনভূমি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন যে কয়লা খনি অঞ্চল আছে তার নাম হচ্ছে রানীগঞ্জ। দামোদর উপত্যকা অঞ্চলে সবচেয়ে পুরাতন যে কয়লা খনি খনিটি আছে তার নাম হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হবে আমার এই পিডিএফে। যথেষ্ট ভালো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেগুলোই এখানে আলোচনা করা হচ্ছে। আর হচ্ছে ক্লাসটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে, তাহলে উপকৃত হবে। দেখো এবার সিকিম হচ্ছে 1975 খ্রিস্টাব্দে 36তম সংবিধান সংশোধনী করা হয়েছিল, তার মাধ্যমে সিকিমকে ভারতের রাজ্য করা হয়েছে। 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট করা হয়েছিল, আর 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। এবার হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 খ্রিস্টাব্দে। বরাকর কোন নদীর শাখা নদী? তো বরাকর হচ্ছে দামোদর নদীর শাখা নদী। লাক্ষাদ্বীপ প্রবাল দিয়ে তৈরি হয়েছে। ভারতের সবচেয়ে পুরানা যে তৈল খনিটি আছে তার নাম কি? ভারতের সবচেয়ে পুরানা যে তৈল খনিটি আছে তার নাম হচ্ছে ডিগবয়। হ্যাঁ, তৈলখনি ভারতের সবচেয়ে পুরানা যে তৈলখনি আছে তার নাম কি? ডিগবয়। এটা কোথায় রয়েছে? আসামে রয়েছে ডিগবয়, ঠিক আছে, আসামে রয়েছে ডিগবয়। পশ্চিমবঙ্গে কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে 122টি পৌর নগরের সংখ্যা রয়েছে। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? দেহরাদুনে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত আছে? 23টি। সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে রয়েছে? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক রাজ্যে রয়েছে। ভারতে কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় কোন মৃত্তিকাতে? বলে দাও। কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ সব থেকে ভালো হয়। আর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলি। আর কৃষ্ণ মৃত্তিকার রং হয় কালো, কারণ হচ্ছে ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে হয়ে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়, ঠিক আছে, যার কারণে এই মাটির রং হচ্ছে কি কালো। এটা হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বেশি? তো গুজরাটে দেখতে পাবে, মহারাষ্ট্রতে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে এই কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাবে। পশ্চিমবঙ্গের রেশম চাষের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। পশ্চিমবঙ্গের রেশম চাষ এর প্রধান জেলার নাম কি? মুর্শিদাবাদ জেলা। পশ্চিমবঙ্গের কোন জেলাতে সবচেয়ে বেশি পরিমাণে তুঁত পাওয়া যায়? তো তুঁত পাওয়া যায় মালদা জেলাতে।
তারপরে প্রশ্ন দেখে নাও, ভার্সাই সন্ধি 1918 খ্রিস্টাব্দে হয়েছিল। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর অবস্থান রয়েছে বা হেডকোয়ার্টার রয়েছে। আইএলও 1920 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আইএলও 1919 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল আইএলও, আর যার সদর দপ্তর রয়েছে কোথায়, যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে আছে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে, ফ্রান্সের প্যারিস শহরে রয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিস শহরে রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি, ট্রিগভিলি। যে বর্তমান প্রধান যে মহাসচিব ছিল তার নাম ট্রিগভিলি, আর হচ্ছে বর্তমানে যে আছে অ্যান্তোনিও গুয়েতরস। তারপরে হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি। এই সমস্ত প্রশ্নগুলো বারবার দেখতে থাকো, হ্যাঁ। তারপর হচ্ছে কি, ভারতের বর্তমান যে ভারতের প্রথম যে গভর্নর জেনারেল তার নাম কি, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম বিচারপতির নাম কি, হীরালাল জে কানিয়া। দেখে নাও। এবার হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি ছিল, লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম কি ছিল, লর্ড মাউন্ট ব্যাটেন। এই জিনিসগুলো বেশ ভালো করে পড়বে। যে কি বলছে, যে যে যখন ভারত স্বাধীনতা লাভ করলো সে সময় গভর্নর জেনারেল কে ছিল, তো লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীনতার পরেও হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল তার নামও লর্ড মাউন্ট ব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম যে গভর্নর জেনারেল হলো তার নাম চক্রবর্তী রাজা গোপালাচারী। আর ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলা হয় তাহলে সেও হচ্ছে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে হচ্ছে ভারতের সর্বোচ্চ, এখানে র্যান্ডম জিকে আলোচনা করা হয়েছে, সমস্ত বিষয়ের উপরে আলোচনা করা আছে জিকে এখানে। এই পিডিএফটাতে মানে মোটামুটি 3000 মতো প্রশ্ন আছে, সবগুলো যদি আলোচনা করতে পারি তাহলে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। এবার হচ্ছে দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কেটু বা গডউইন অস্টিন। আর ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলছে, মাউন্ট এভারেস্ট, তো জানোই। আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটাও মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। আর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিস পর্বতমালা, ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি, আন্দিস পর্বতমালা। আর পৃথিবীর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। কিন্তু হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় রয়েছে, সিকিমে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা পর্বত কোথায় রয়েছে বললাম, সিকিমে। আর সিকিমতে বলে দিলাম যে 1975 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য হয়েছে, ভারতের সাথে যুক্ত হয়েছে সিকিম। কত সালে, 1974 সালে যুক্ত হয়েছিল। আর সিকিমকে 1975 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য করা হয়েছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তোমাদেরকে সংবিধান সংশোধনীগুলো পড়িয়েছি, আরও তোমাদেরকে আলোচনা করে দেব, হ্যাঁ। সংবিধান সংশোধনীর উপরেও একটা আলাদা সেশনস বা ক্লাস নিয়ে আসবো, তোমরা সব কিছু জানতে পারবে। এবার দেখে নাও, আরও এখানে আলোচনা রয়েছে। তো উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ড দেহরাদুন যার রাজধানী, এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। আর একটা কথা মনে রাখতে হবে যে 1982 সাল পর্যন্ত, হ্যাঁ, হিমালয় পর্বতে অবস্থিত ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম ছিল কিন্তু নন্দা দেবী। 1982 সাল পর্যন্ত নন্দা দেবীকে হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে মানে মানা হতো। তারপরে হচ্ছে 1900 তারপরে হয়েছে তোমার 82 সালের পর থেকে কাঞ্চনজঙ্ঘাকে হিমালয় পর্বতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে গণনা করা হয়। যারা এই ক্লাসগুলো দেখে ভালো মানে লাগবে যাদেরকে, তারা কিন্তু আমার অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারো, রেগুলার ব্যাচ। তারপরে হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম যদি বলি তো উত্তরপ্রদেশ হবে। আর আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম যদি বলি তাহলে রাজস্থান হবে। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম কি, উত্তরপ্রদেশ। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম কি, রাজস্থান। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, গোয়া। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, সিকিম। ভারতের কোন
রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? বিহারে 1102 প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব রয়েছে। দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, মনে থাকবে। তারপরে হচ্ছে জনঘনত্বের বিচারে দ্বিতীয়, এই তো লেখা আছে আমার এখানে, পশ্চিমবঙ্গ। এবার হচ্ছে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? তো অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম। ভারতের এটা 24 নম্বর রাজ্য, বুঝতে পারছো? ভারতের 24তম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। 25তম রাজ্যের নাম জানো? 25তম রাজ্যের নাম হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, মনে রাখতে হবে। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। গোয়া হচ্ছে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য। আর আয়তনের দিক থেকে বড় রাজ্যের নাম বললাম রাজস্থান। জনসংখ্যার দিক থেকে বললাম উত্তরপ্রদেশ। জনঘনত্বের দিক থেকে হচ্ছে কম, তো অরুণাচল প্রদেশ। এবার আরও একটা লাইন এখানে আছে, দেখে নাও। আয়তন এর বিচারে ভারতের 4টি বৃহত্তম রাজ্যের নাম কি? আয়তনের বিচারে ভারতের 4টি বৃহত্তম রাজ্যের নাম, একটা হচ্ছে রাজস্থান, তারপরে একটা মধ্যপ্রদেশ, তারপরে একটা মহারাষ্ট্র, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ। অর্থাৎ মনে রাখতে হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। আমি আরও বেশি আলোচনা করতে পারতাম, কিন্তু বেশি আলোচনা করলে আমার যা লেখা রয়েছে সম্পূর্ণটা কমপ্লিট হবে না, যার কারণে আমি বিশেষ আলোচনাগুলো আরও বলছি না। কিন্তু এখানে যা আলোচনা রয়েছে সেটা অনেক পরিমাণে হেল্প করবে তোমাদের, অনেকটা। এবার হচ্ছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কত নম্বর রাজ্য? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 13 নম্বর রাজ্য। গোয়া কত সালে রাজ্য হয়েছে? বললামই একটু আগে, 25 নম্বর রাজ্য এটা। আর হচ্ছে এটা 1987 খ্রিস্টাব্দে, গোয়া 1987 খ্রিস্টাব্দে ভারতের রাজ্য হয়েছে। তারপরে হচ্ছে জলপ্রপাত, তার আগে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল। আর ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, বরাহি নদীতে রয়েছে, কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীতে রয়েছে? বরাহি নদীতে রয়েছে। কোন রাজ্যে রয়েছে? তো কর্ণাটকে রয়েছে। এছাড়া যোগ জলপ্রপাত রয়েছে কর্ণাটকে। যোগ জলপ্রপাত রয়েছে যোগ জলপ্রপাত হচ্ছে সরাবতী নদীতে। কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে বরাহি নদীতে। যোগ জলপ্রপাত হচ্ছে সরাই নদীতে। এগুলো দুটোই রয়েছে কোথায়? কর্ণাটকে। এছাড়াও কাবেরী নদীতে রয়েছে একটা জলপ্রপাত, তার নাম হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। কি বললাম? কাবেরী নদীতে রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত, সেটাও কিন্তু কর্ণাটকে রয়েছে। তো এই যে শিবসমুদ্রম জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, তারপরে হচ্ছে যোগ জলপ্রপাত কর্ণাটকে রয়েছে, এগুলো মনে রাখতে হবে। তার মধ্যে কুঞ্চিকল হচ্ছে সবথেকে উচ্চতম জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? তো তেহেরি বাঁধ, যেটা ভাগীরথী নদীতে রয়েছে, এবং এটা উত্তরাখণ্ডে রয়েছে। তেহেরি বাঁধ ভাগীরথী নদীতে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। নাগার্জুন সাগর বাঁধ দেখতে পাচ্ছ উপরে, যে নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কোথায়? তো সে নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে কৃষ্ণা নদীতে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীতে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। ভারতের বৃহত্তম গম্বুজ, যার নাম হচ্ছে গোল গম্বুজ, এটা বিজাপুর এ রয়েছে। হ্যাঁ, বিজাপুর আবার কর্ণাটকে অবস্থিত। এটি তৈরি করেছিল কে? গোল গম্বুজ তৈরি করেছে আদিল শাহ। গোল গম্বুজ তৈরি করেছে কে? আদিল শাহ তৈরি করেছে। গোল গম্বুজ তৈরি করেছে কে? আদিল শাহ তৈরি করেছে। আর গোল গম্বুজ কোথায় আছে বললাম? বিজাপুরে রয়েছে। ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি? গোল গম্বুজ। আর আদিল শাহ তৈরি করেছে। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গের নাম কি? চেনানি নাসরি টানেল। ভারতের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গের নাম কি? চেনানি নাসরি টানেল। ভারতের উচ্চতম সড়ক সুড়ঙ্গের নাম কি? ভারতের উচ্চতম সড়ক সুড়ঙ্গের নাম কি? তো অটল টানেল। ভারতের উচ্চতম সড়ক সুড়ঙ্গের নাম অটল টানেল। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম হচ্ছে পীরপাঞ্জাল রেলওয়ে টানেল। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি? পীরপাঞ্জাল রেলওয়ে টানেল। অটল টানেল এর অপর নাম কি? রোহটাং টানেল, এটি হিমাচল প্রদেশে রয়েছে। তারপরে হচ্ছে যে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম হচ্ছে মেরিনা বিচ। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? মেরিনা বিচ, এটা তামিলনাড়ুতে রয়েছে। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? তেহেরি বাঁধ, এটি ভাগীরথী নদীতে রয়েছে, এটি উত্তরাখণ্ডে রয়েছে। ভারতের দীর্ঘতম বাঁধের নাম হীরাকুদ বাঁধ, এটি মহানদীতে রয়েছে, উড়িষ্যাতে রয়েছে। ভারতের দীর্ঘতম বাঁধ এর নাম কি? হীরাকুদ বাঁধ, এটা মহানদীতে রয়েছে, উড়িষ্যাতে রয়েছে।
ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? রাজস্থানে রয়েছে। ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? এটি রাজস্থানে রয়েছে। ভরতপুর পক্ষী অভয়ারণ্যটির নাম কি? ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্যটির নাম কি? তো ভরতপুর পক্ষী অভয়ারণ্য, এটা রাজস্থানে রয়েছে। কোথায় বললাম? রাজস্থানে রয়েছে ভরতপুর পক্ষী অভয়ারণ্য। এখানে দেখতে পাচ্ছ, যারা আমাদের নোটসগুলো যেগুলো ভালো লাগে তাহলে যদি নিতে চাই তাহলে এই নম্বরটাতে যোগাযোগ করতে পারবে। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য, তার নাম হচ্ছে, এই ভরতপুর রাজস্থানে রয়েছে, ঘানা পাখিরালয় নাম আছে। বিভিন্নভাবে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য পরীক্ষাতে এসেছে এবং পেয়েছি আমরা, এটা হরিয়ানাতে রয়েছে। কোথায় বললাম? হরিয়ানাতে রয়েছে। সুলতানপুর পাখিরালয় কোথায় রয়েছে? হরিয়ানাতে রয়েছে সুলতানপুর। তারপরে হচ্ছে সেলিম আলী পাখিরালয় কোথায় রয়েছে? গোয়াতে রয়েছে। সেলিম আলী পাখিরালয় কোথায় রয়েছে? গোয়াতে রয়েছে। ভারতের অরণ্য আইন কবে চালু হয়েছে? ভারতের অরণ্য আইনটা কবে চালু হয়েছিল? ভারতের অরণ্য আইন চালু হয়েছে কবে? 1952 খ্রিস্টাব্দে অরণ্য আইন চালু হয়েছে। ভারতের সর্বাধিক অভয়ারণ্য, ভারতের সর্বাধিক অভয়ারণ্য কোথায় দেখতে পাবে? তো হচ্ছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। মধ্যপ্রদেশে ন্যাশনাল পার্কের সংখ্যা সর্বাধিক পরিমাণে রয়েছে, 11টি রয়েছে। মনে রাখতে হবে ন্যাশনাল পার্কে অবাধ বিচরণ কিন্তু নিষিদ্ধ রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম কি? কন্যাকুমারিকা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম কি? কন্যাকুমারিকা। উত্তরতম যদি বলি তাহলে হচ্ছে ইন্দিরাকল, আর হচ্ছে দক্ষিণতম যদি বলি তো আরব সাগরে যে ভারত বঙ্গোপসাগরে রয়েছে ইন্দিরা পয়েন্ট, সেটাও মনে রাখতে হবে। আমি জিওগ্রাফির ক্লাসে এগুলো ছবি করে ডিটেলস করে বলেছি। তারপরে হচ্ছে কি, কন্যাকুমারিকা হচ্ছে ভারতের মেইনল্যান্ডের অর্থাৎ মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত, নাম হচ্ছে কন্যাকুমারিকা। উত্তর দিকে রয়েছে ইন্দিরা কল, আর হচ্ছে আরও দক্ষিণে যদি যাই বঙ্গোপসাগরে পাবো, সেটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু, আর পশ্চিম দিকে রয়েছে গুজরাটের গুহার মোটর। ঠিক আছে, গুহার মোটর। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। যদি আরও বেশি ডিটেলস জানতে চাও তাহলে আমার কাছে ক্লাসে যুক্ত হতে পারবে, তাহলে তোমার আরও বেশি সুবিধা হবে। গিদ্দা এবং পাঞ্জাব কোথায় দেখতে পাওয়া যায়? গিদ্দা এবং ভাংড়া কোথায়? পাঞ্জাবে। হাওয়া মহল কোথায় রয়েছে? জয়পুরে। জাতিসংঘের জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? তো 1945 খ্রিস্টাব্দে হয়েছিল 24 তারিখে অক্টোবর মাসে, এবং 24 তারিখে অক্টোবর দিনটাকে আমরা জাতিসংঘ দিবস হিসেবেও পালন করি। জাতিসংঘ দিবস হিসেবেও পালন করি কবে? 24 তারিখে অক্টোবর মাস। আর কবে তৈরি হয়েছিল? হ্যাঁ, কবে তৈরি হয়েছিল জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ? সেটা হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। জাতিসংঘের যেটা সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্কে রয়েছে। তারপরে জাতিসংঘের যে অ্যান্টোনিও গুতেরাস, যে এখন মহাসচিব রয়েছে, তো আমি বললাম একটু আগেই বললাম এই ক্লাসেই। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, তো এটা জানতে হবে আমাদের। কোথায় রয়েছে? আসামে রয়েছে কাজিরাঙ্গা। শিপ্রা নদীতে উজ্জয়িনী জলপ্রপাত রয়েছে। কোথায়? শিপ্রা নদীতে উজ্জয়িনী ভুল বললাম একটু। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? এরকমটা আছে। শিপ্রা নদীর তীরে অবস্থিত। গোবর গ্যাস প্রধানত মিথেন থেকে পাওয়া যায়। রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করে মানুষের দেহের কোন অঙ্গ? রক্ত থেকে ইউরিয়াকে ফিল্টার করে মানুষের দেহের কোন অঙ্গ? সেটা হচ্ছে কিডনি। ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? দেখে নাও, রাশিয়ার সহায়তায় ভিলাই ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। চারমিনার তৈরি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার। তারপরে হচ্ছে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজ তৈরি হয়েছে কোথায়? সিঙ্গাপুরে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্বে ছিলেন। এবার হচ্ছে চক্ষুদান এর চক্ষুদানে চোখের কোন অংশটাকে দান করা হয়? কর্নিয়াকে দান করা হয়।
কোষের শক্তিঘর বলা হচ্ছে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন। মানুষের দেহের বৃহত্তম গ্রন্থির নাম? যকৃৎ। এবার হচ্ছে ভিটামিন আবিষ্কার করেছিল কে? ক্যাসিমির ফ্র্যাঙ্ক। বংশগতির জনক কে? মেন্ডেল। এবার হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবল এককে। রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম? বক্সাইট। বায়ুমণ্ডলের নিম্নতম স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। প্লাস্টার অফ প্যারিস বলা হয় কাকে? জিপসামকে। বিহারের দুঃখের নদী বলা হয় কাকে? কোশিকে। কোণার্কের সূর্য মন্দির কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। এছাড়া এখানে রয়েছে কথাকলি ডান্স দেখতে পাওয়া যায় কোথায়? তো হচ্ছে কেরালাতে। জাফরান চাষ হয় কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। আলোর গতিবেগ সর্বাধিক হয় শূন্য মাধ্যমে। আলোর গতিবেগ সর্বাধিক হয় কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। তারপরে হচ্ছে মানুষের শ্রেষ্ঠ প্রথম ফাইবার এর নাম হলো নাইলন। মানুষের শ্রেষ্ঠ প্রথম যে ফাইবার তার নাম হচ্ছে নাইলন। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত? চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিল। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সাথে যুক্ত। ওস্তাদ জাকির হোসেনের নাম শুনেছ? তবলাবাদক। ভারতের সোনার খনি যেটা রয়েছে কর্ণাটকে রয়েছে কোলার সোনার খনি সবচেয়ে বড়। বীজহীন ফল উৎপাদন করতে হলে অক্সিন ব্যবহার করা হয়। মনে রাখতে হবে এই সমস্ত আলোচনাগুলো একদম প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষাতে এসেছেই, সেগুলোকে এখানে তোলা হয়েছে আমার। তারপর হচ্ছে লালা রসের মধ্যে টায়ালিন থাকছে। আর হচ্ছে এখানে দু তিনটা ইংলিশের আছে, এটা আমি ইংলিশের ক্লাসে আবার বলবো। যেমন হচ্ছে তোমার ওয়ান হু হেটস ওমেন, তো মিসোগ্যামিস্ট বলছে। আর হচ্ছে যারা বিবাহকে পছন্দ করছে না, ওয়ান হু হেটস ইনস্টিটিউশন অফ ম্যারেজ, মিসোগ্যামিস্ট বলছে। তারপরে এখানে একটা প্রিপোজিশন বসানো হয়েছিল। তো হচ্ছে প্রিপোজিশন না, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যাপার থেকে এখানে এসেছে। আফটার এ ডে অফ ওয়ার্ক দে স্লিপড সাউন্ডলি। আর ইমরান হোসেন প্রিপোজিশন এখানে হচ্ছে ডায়েরির উপরে কোন কথা বসে। তো নোবেল কোনো কারণে মারা গেলে ফর বসাতে হয়। তো এরকম বেশ কিছু প্রিপোজিশন ডায়েরির সাথে যুক্ত হয়, সেগুলো আমি আলোচনা করে দিব ইংলিশের ক্লাসে। আমাদের ক্লাসে আলোচনা হয় রেগুলার অবশ্য। তারপরে হচ্ছে ওয়ান হু স্টাডিজ ইনসেক্ট লাইফ, যারা ইনসেক্ট নিয়ে পড়াশোনা করছে মানে স্টাডিজ করছে তাদেরকে বলা হচ্ছে এন্টোমোলজিস্ট বলে, এন্টোমোলজিস্ট। ওয়ান হু স্টাডিজ দি ইনসেক্ট লাইফ, তো এন্টোমোলজিস্ট। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়? তো বীরভূম জেলা, ময়ূরেশ্বর। আর সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয় কোথায়? তো দার্জিলিং, জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে। এখন জলপাইগুড়ি তো না, এটা আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্স হয়ে গেছে। আলিপুরদুয়ারের বক্সা দুয়ারে এখন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কত? 500 সেমি বৃষ্টিপাত হয়। আর এই বীরভূম জেলার ময়ূরেশ্বরে হচ্ছে 95 সেমি বৃষ্টিপাত। এবার হচ্ছে এই যে ময়ূরেশ্বরের কথা বললাম, সেটা কোথায় অবস্থিত? বীরভূম জেলা, বর্ধমান বীরভূম জেলাতে রয়েছে ময়ূরেশ্বর। আর হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লা পাওয়া যাচ্ছে বেশি কোথায়? তো বর্ধমান জেলায়। চীনামাটির বাসনপত্র বীরভূম জেলায়। চুনা পাথর পাওয়া যাচ্ছে পুরুলিয়া জেলায়। কি কি আছে যেমন খুবই গুরুত্বপূর্ণ এগুলো, হ্যাঁ। তো দেখে নাও কি বললাম, যে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বললাম বক্সা ডুয়ার্সে। তারপরে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে কয়লা পাওয়া যাচ্ছে বর্ধমান জেলায়। চীনা মাটির বাসনপত্র পাওয়া যাচ্ছে বীরভূম জেলায়। চুনাপাথর পাওয়া যাচ্ছে পুরুলিয়া জেলায়। ঠিক আছে। তারপরে একটা টার্ম দেখে নাও, ডু নট ক্রাই ওভার দি স্পিল্ড মিল্ক, তো এখানে প্রিপোজিশন বসাতে দিবে। তার প্লিজ স্টপ মেকিং সো মেনি মিস্টেক, এরকম থাকবে। ড্যাশ পূরণের মতো করে ইংলিশগুলো দেয়, ওটা ইংলিশের ক্লাসে আমি আলোচনা করবো। ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোথায়? তো তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। উত্তর ভারতের ম্যানচেস্টারের নাম কি? কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার এর নাম কি? কানপুর। তাহলে এখানে দেখে নাও, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর ভারতের ম্যানচেস্টার বলছি আমরা
আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আর হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর মনে হয় কাবেরী নদীর তীরে অবস্থিত, ওরা দেখে বলতে হবে। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে শিল্প উন্নত রাজ্যের নাম কি? আহমেদাবাদ। সব থেকে শিল্প উন্নত রাজ্যের নাম আহমেদাবাদ। ন্যাচারাল হিস্টোরি কার লেখা দেখে নাও, প্লিনির লেখা ন্যাচারাল হিস্টোরি, পরীক্ষাতে এসেছে। আর জলের যে প্রাকৃতিক দূষণ মূলত কিসের প্রভাবে ঘটে? ফ্লুরাইড এর দূষণ এবং আর্সেনিক এর দূষণের কারণে জলে প্রাকৃতিক দূষণ ঘটে। দেখো, মাত্র একটি পাতা একটা লিগাল সাইজের পেজে আলোচনা করা হয়েছিল, সেটা আলোচনা করতে সময় লাগলো কত মিনিট? 25 মিনিট। আর কত পরিমাণে তথ্য বলা হয়েছে? এই ধরনের প্রায় এই পিডিএফটাতে 35টা পাতা রয়েছে, 35টা পাতা, যেগুলো পুরোটা আলোচনা করলে তোমাদের কত পরিমাণে হেল্প হতে পারে সরকারি চাকরির পরীক্ষার জন্য বুঝতে পারবে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো যে এল নিনো একটি কি প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয়। হ্যাঁ, তো এটা কোথায় দেখা যায়? এল নিনো কোথায় দেখা যায়? এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপরে এখানে বিশেষ আলোচনা আছে, অনেক অনেক আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে দেখো নাও যে তেজস্ক্রিয় দূষণ এর কুপ্রভাবগুলি কি কি? তেজস্ক্রিয় দূষণের কুপ্রভাবগুলি কি কি হতে পারে? তেজস্ক্রিয় দূষণের কুপ্রভাবগুলি কি কি হতে পারে? এল নিনো একটি প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয় যেটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তেজস্ক্রিয় দূষণের কুপ্রভাবগুলি হচ্ছে ক্যান্সার রোগ সৃষ্টি হয়, বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হয়, অণুচক্রিকার সংখ্যা কমে যায়, ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, উদ্ভিদের উপরে প্রভাব পড়ে, জিন এর বিকৃতি হতে পারে। তারপরে দেখো ব্ল্যাক রিভলিউশন কিসের সাথে যুক্ত? দেখে নাও, পেট্রোলিয়াম প্রোডাকশনের সাথে যুক্ত ব্ল্যাক রিভলিউশন। ব্লু রিভলিউশন কিসের সাথে যুক্ত? ফিশ প্রোডাকশন এর সাথে। ব্রাউন রিভলিউশন কিসের সাথে যুক্ত? লেদার অ্যান্ড কোকোয়া প্রোডাকশনের সাথে। ফাইবার রিভলিউশন কিসের সাথে যুক্ত? ফাইবার রিভলিউশন হচ্ছে জুট প্রোডাকশন এর সাথে যুক্ত। গোল্ডেন রিভলিউশন হচ্ছে ওভারঅল হর্টিকালচার ডেভেলপমেন্ট অ্যান্ড হানি প্রোডাকশনের সাথে যুক্ত। গ্রিন রিভলিউশন যেটা হুইটের সাথে, সিরিয়ালসের সাথে আর লেগুমিনাস প্লান্টের সাথে যুক্ত। তারপর হচ্ছে গ্রে রিভলিউশন হচ্ছে ফার্টিলাইজার প্রোডাকশনের সাথে যুক্ত। পিঙ্ক রিভলিউশন হচ্ছে অনিয়ন প্রোডাকশন এর সাথে যুক্ত। রেড রিভলিউশন মিট অ্যান্ড টমেটো প্রোডাকশনের সাথে যুক্ত। রাউন্ড রিভলিউশন পটেটো প্রোডাকশনের সাথে যুক্ত। সিলভার ফাইবার যেটা আছে এগ এবং পোলট্রি এর সাথে যুক্ত। তারপর হচ্ছে হোয়াইট রিভলিউশন হচ্ছে হুইট এবং ডেয়ারি প্রোডাকশনের সাথে যুক্ত। ইয়েলো রিভলিউশন হচ্ছে ওয়েল সিড প্রোডাকশনের সাথে যুক্ত। গোল্ডেন গ্রিন গোল্ড রিভলিউশন হচ্ছে বাম্বু প্রোডাকশন এর সাথে যুক্ত। সাইলেন্ট ভ্যালি, যাই হোক, তো এখানে যেমন আলোচনা করলাম যে বেশ কয়েকটা রিভলিউশন বা বিপ্লব, সেগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, বারবার জিজ্ঞাসা করা হয়। সো এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে গুরুত্ব সহকারে, কারণ এখান থেকে প্রশ্ন হয়, অনেক সময় মিস হয়ে যায়। তারপরে হচ্ছে দেখে নাও যে সাইলেন্ট ভ্যালি যেটা ন্যাশনাল পার্ক হয়েছিল কত খ্রিস্টাব্দে? সাইলেন্ট ভ্যালি কেরালাতে অবস্থিত, এটা ন্যাশনাল পার্ক হয়েছে 1984 খ্রিস্টাব্দে। ওজন স্তর আলট্রাভায়োলেট রশ্মি যেটা আসে সূর্য থেকে সেটাকে শোষণ করে নেয়। জেট প্ল্যানগুলি সিএফসি গ্যাস নির্গত করে। বক্সা টাইগার রিজার্ভ এটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে রয়েছে, যেখানে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। লার্জেস্ট নাম্বার অফ কটন টেক্সটাইল মিল, এটা মহারাষ্ট্রেতে সবচেয়ে বেশি পরিমাণে কটন টেক্সটাইল বা কাপড়ের কল রয়েছে। বায়োগ্যাস এর মূল উপাদান কি? মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। যদুগোড়া নাম শুনেছো, যেটা ইউরেনিয়ামের খনি, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। ইউরেনিয়ামের খনি যদুগোড়া, এটি ঝাড়খণ্ডে রয়েছে, বৃহত্তম ইউরেনিয়ামের প্ল্যান্ট এটা খনি। আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। আয়োডিনের অভাবে কোন রোগ হচ্ছে? গয়টার। এবার দেখো যে রাজ্যসভার ব্যাপারে আলোচনা করা হয়েছে, একটা লাইন ঢুকে গেছে এখানে।
তো হচ্ছে 1952 খ্রিস্টাব্দে রাজ্যসভা গঠন করা হয়েছে, 1952 খ্রিস্টাব্দে লোকসভাও গঠন করা হয়েছে। ঠিক আছে, লোকসভা গঠন করা হয়েছে 1900 কত খ্রিস্টাব্দে বললাম, 1952 খ্রিস্টাব্দে। কি বললাম, লোকসভা। এখানে লোকসভার যদি কেউ মেম্বার হতে চায় তাহলে 25 বছর বয়স লাগছে, কত বছর? আর রাজ্যসভা যদি সদস্য হতে যায় তাহলে 30 বছর বয়স লাগছে। ঠিক আছে, এবার লোকসভাতে টোটাল সিট এখন বর্তমানে রয়েছে কত? 550, আর হচ্ছে রাজ্যসভাতে 250। এটুকুই এখানে জানো। আর এখানে এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর রাজ্যসভার, আর লোকসভার হচ্ছে 5 বছর। লোকসভার সদস্যদের 5 বছর, রাজ্যসভার সদস্যদের 6 বছর। কিন্তু রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি, তাকে কখনো ভাঙা যায় না। আর হচ্ছে লোকসভা কিন্তু প্রত্যেক 5 বছর পর পর ভাঙা যায়। এখানে স্পিকার থাকে, লোকসভাতে সভাপতিত্ব করে স্পিকার, রাজ্যসভাতে করছে উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে ভারতের সংবিধানের 64 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে উপরাষ্ট্রপতির ব্যাপারে। আর ডেপুটি স্পিকার আর স্পিকারের ব্যাপারে আলোচনা করা হয়েছে 93, কথা বললাম 93 নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ব্যাপারে। এটা আবার পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে আমি আবার আলোচনা মানে করব গুরুত্ব সহকারে। তো অনেক তথ্য জানি। এবার হচ্ছে যারা রেগুলার ক্লাস করবে তারা একদম স্পেসিফিক টপিকের উপরে আমার কাছ থেকে পেয়ে যাবে। আর অনলাইনে ম্যারাথন ক্লাসগুলো করি বা মাস্টার ক্লাসও বলছি আমি, সেগুলো দেখলেও তোমরা পারবে। আর অনেক পরিমাণের তথ্য আমার কাছে লেখা রয়েছে, অনেক অনেক রয়েছে, যেগুলো প্রতিদিনই স্টাডি করা প্রয়োজন। কারণ এখান থেকে তো প্রশ্ন হবে, তো বাইরের খুব কম, বাইরের জিনিস খুব কম পড়লে থিওরি বুক পড়বে আর আমার নোটস পড়বে, একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। যোগ জলপ্রপাত বললাম কোথায়, তো সরাবতী নদীতে রয়েছে। মহীশূরে হচ্ছে কাবেরী নদী রয়েছে। নাপথা চাকরি যেটা হিমাচল প্রদেশে রয়েছে। মাদুরাই ভাইগাই নদীর তীরে অবস্থিত। আলামতিবাদ যেটা হচ্ছে কৃষ্ণা নদীতে রয়েছে। হোসেন সাগর লেক তেলেঙ্গানাতে রয়েছে। হ্যাঁ, আনসুপা লেক যেটা উড়িষ্যাতে রয়েছে। আনসুপা লেক কোথায় রয়েছে? উড়িষ্যাতে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল দেখে নাও, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে রয়েছে। আর বা আবার হচ্ছে প্রশ্নটা এরকম হয়, লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝে রয়েছে। ঠিক আছে, কার নিকোবরে আন্দামানের হচ্ছে লিটিল আন্দামানে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। আরেকবার বলছি, দেখো 1952 খ্রিস্টাব্দে রাজ্যসভা ব্যাপারটা ছেড়ে দিলাম। যোগ জলপ্রপাত একটু আগে পড়েছিলাম সরাবতী নদীতে। মহীশূর হচ্ছে আমাদের কর্ণাটকে, এটা কাবেরী নদীতে তীরে রয়েছে। এবার নাপতা চাকরি হিমাচল প্রদেশে রয়েছে। মাদুরাই ভাইগাই নদীর তীরে অবস্থিত। মহীশূরের ব্যাপারে হিস্ট্রিতে প্রচুর আলোচনা আছে একদম। হ্যাঁ, যে টিপু সুলতান ব্যাপারে, তারপর হচ্ছে হায়দার আলীর ব্যাপারে পড়বো আমরা ইতিহাসের ক্লাসে। এবার আরও দেখো যে আলামতি বাঁধ যেটা আছে কৃষ্ণা নদীতে। হোসেন সাগর বাঁধ এটাও তেলেঙ্গানাতে রয়েছে। আনসুপা লেক যেটা উড়িষ্যাতে রয়েছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লিটিল আন্দামান কার নিকোবরের মাঝে রয়েছে, একদম ক্লিয়ারলি বুঝবে। লাক্ষাদ্বীপ কোন সাগরে রয়েছে? লাক্ষাদ্বীপ হচ্ছে আরব সাগরে রয়েছে। এটা প্রবাল দ্বীপ বা কোরাল দ্বীপ। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট রাজ্যের নাম কি? সবচেয়ে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া। হ্যাঁ, সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে ছোট রাজ্যের নাম হচ্ছে গোয়া। তারপরে দ্বিতীয় আয়তনের দিক থেকে হচ্ছে সিকিম। আর সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। আর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল এখন যদি বলি তো তার পাশেই রয়েছে, দেখে নাও, লাদাখ। লাদাখ হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। লাদাখ হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে কার সাথে? তো আমরা জানি 5টি রাজ্যের সাথে রয়েছে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, সিকিম, এই 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব দিকে যদি চলে যাও তাহলে পেয়ে যাবে ইন্দোনেশিয়া। আন্দামানের সবচেয়ে কাছে যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে মায়ানমার। পরীক্ষাতে প্রশ্ন হয় এগুলো। দি ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হচ্ছে কবে? 1921 খ্রিস্টাব্দে। জনসংখ্যা খুবই কমে গেছিল মহামারীর কারণে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি দি ইয়ার অফ গ্রেট ডিভাইড। দি ইয়ার অফ গ্রেট ডিভাইড। লার্জেস্ট সাউদার্ন মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইন ইন্ডিয়া। লার্জেস্ট সাউদার্ন মোস্ট সিঙ্গেল আইল্যান্ড ইন ইন্ডিয়া হচ্ছে গ্রেট নিকোবর। আর হচ্ছে ভারতের প্রায় মাঝ বরাবর কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। ভারতের প্রায় মাঝ বরাবর হচ্ছে কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। আর কর্কট ক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? তো 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। সেই 8টি রাজ্যের নাম সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, অনেকে ট্রিক্সের মধ্য দিয়ে মনে রাখে, তো আমরাও ট্রিক্স তৈরি করেছিলাম। এখন আর ট্রিক্স নয়, এখন আমাদের সমস্ত রাজ্যের সাথে আমরা কানেক্টেড হয়েছি। যেমন রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, আর হচ্ছে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, এই কটা রাজ্য, 8টা রাজ্য একদম মনে রাখতে হবে যে
কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। কাঞ্চিপুরম কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব দেখতে পাবে তোমরা, জাল্লিকাট্টু উৎসব দেখতে পাবে। তামিলনাড়ুর ওখানে দুইবার বৃষ্টিপাত হয়, করমমণ্ডল উপকূলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটছে শীতকালে। হ্যাঁ, তো তামিলনাড়ু, এরকম আরও অনেক ঘটনা আছে তামিলনাড়ুর সাথে যেগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তামিলনাড়ুর বর্তমানে সিএম মানে চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন আছে। আর হচ্ছে আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করেছে। হ্যাঁ, আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করেছে। রাশিয়া, কানাডা, আমেরিকা, চায়না, এরকমভাবে দেশগুলো আজ 4টা চলে গেল। তারপরে হচ্ছে ব্রাজিল আছে, আর অস্ট্রেলিয়া আছে, তারপরে হচ্ছে ভারত 7 নম্বরে। তাহলে কি বললাম যে রাশিয়া, কানাডা, চায়না, আমেরিকা। রাশিয়া, কানাডা, চায়না, আমেরিকা, অথবা অনেক সময় আমেরিকা চায়না বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ভারত। আর ভারতের পরে হচ্ছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। তো এই যে নামগুলো বললাম, এই নামগুলো একটু মনে রাখা দরকার আছে। ম্যাপের সাথে পড়লে খুব ভালো পাবে। জিওগ্রাফির ক্লাসে আমার সাথে অ্যাটেন্ড করবে। আর হচ্ছে ভুটানের সাথে ভারতের কোন কোন রাজ্যগুলির সীমানা স্পর্শ করছে? তো ভুটানের সাথে দেখো অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভুটানের সাথে সীমা সাজা করছে। তো হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের সাথে ভুটানের বর্ডার রয়েছে। তারপর হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের সাথে রয়েছে। 10 ডিগ্রি বললাম একটু আগে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় মালদ্বীপের মাঝে রয়েছে। আমাদের ভারতে বর্তমানে 28টি রাজ্য রয়েছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আর পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। লোয়েস্ট সেক্স রেশিও কোথায় দেখতে পাওয়া যায়? হরিয়ানাতে সবচেয়ে কম সেক্স রেশিও আছে। তারপর হচ্ছে ভাঙ্গার, যেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সোয়েল। ভাঙ্গার হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সোয়েল। জাতীয় বন নীতি গ্রহণ করা হয়েছে কবে? 1952 খ্রিস্টাব্দে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে হয়েছিল? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হচ্ছে 2016 সালে। আমার একটা ক্লাসে আমি এরকমভাবে পড়েছি যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কিম রয়েছে সেগুলো একটা জায়গায় লেখা হয়েছে। তারপরে হচ্ছে তোমার ভারত সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে সেখান থেকে প্রশ্ন হয় ইকোনমিক্সের থ্রুতে। এবার হচ্ছে যার কারণে এগুলো আমাকে জানতে হবে। তো এখানে একটাই রাখা হয়েছে, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সালে। জাতীয় বন নীতি 1952 সালে জাতীয় বন নীতি ন্যাশনাল ফরেস্ট পলিসি গ্রহণ করা হয়েছিল। তো এরকম অনেকগুলো পলিসি ভারত সরকার গ্রহণ করেছে, সেগুলোর থেকেও প্রশ্ন হয়। জানতে হবে। ড্রাফটিং কমিটির কথা বলি তো চেয়ারম্যান বি আর আম্বেদকর, যিনি সংবিধানের 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিলেন। ঠিক আছে। এবার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের ক্ষমতা ভোগ করছে? 5 ধরনের। শাসন সংক্রান্ত, আইন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত ইত্যাদি। আর ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট আইন প্রণয়নের দ্বারা দেখবে? তো ভারতের সংবিধানের 11 নম্বর ধারায় বলা হয়েছে যে নাগরিকতার বিষয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয় সেটা পার্লামেন্ট করবে আইন প্রণয়নের দ্বারা। কে মন্তব্য করেছিলেন যে আমাদের পরিকল্পনার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক ধাঁচের একটি সমাজ প্রতিষ্ঠা করা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয়? তো আমাদের জওহরলাল নেহরু বলেছিল ভারতকে একটি সমাজতান্ত্রিক ধাঁচের দেশ তৈরি করা, কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা নয়। আর কোন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলোকে সংকুচিত করা হয়? প্রথম সংবিধান সংশোধনীর দ্বারা মৌলিক অধিকারগুলোকে সংকুচিত করা হয়। এবার হচ্ছে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? তো ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়। আরও প্রশ্ন রয়েছে, দেখো যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি এর চেয়ারম্যানকে? সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান। ভারতের সংবিধানের 58 নম্বর আর্টিকেলে কি বলছে যে রাষ্ট্রপতির যোগ্যতাগুলো কি কি হবে? তো এখানে একটা যোগ্যতা লেখা হয়েছে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। কার? তো ভারতের রাষ্ট্রপতির।
হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে হাইকোর্টের কোনো বিচারপতি অবসর গ্রহণের পর কোন ক্ষেত্রে নিযুক্ত হতে হবে না? তো নিম্ন আদালতের অ্যাডভোকেট বা আইন ব্যবসায়ী হিসেবে নিযুক্ত হতে পারবে না। জেলা পরিষদের স্থায়ী যে সমিতি বা কমিটির সংখ্যা কত? তো 10টি। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে গরিবি হটাও স্লোগান উচ্চারিত হয়েছিল সরকারের তরফ থেকে। তো কোন পঞ্চবার্ষিকীতে? চতুর্থ। আর হচ্ছে তোমার যে ভারতের প্রথম মিউচুয়াল যে ফান্ড রয়েছে সেটা হচ্ছে 1964 সালে গঠিত হয়েছে। ভারতের সংবিধানের কোন সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। 10টি মৌলিক কর্তব্য সেই সময় যুক্ত করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা ভারতের সংবিধানে রয়েছে 11টি। ঠিক আছে, এবার হচ্ছে কোথায় রয়েছে? তো পার্ট 4 এ, ভারতের সংবিধানের পার্ট 4 এতে রয়েছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য পার্ট 4 এতে রয়েছে। 42তম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত হয়েছিল শরণ সিং কমিটির সুপারিশে। আর ভারতের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতির দ্বারা, লোকসভার দ্বারা এবং রাজ্যসভাকে নিয়ে। তো ভারতের রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে আমাদের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়। লোকসভার দ্বিতীয় অধ্যক্ষের নাম কি? লোকসভার দ্বিতীয় অধ্যক্ষের নাম হচ্ছে M.A. আয়েঙ্গার। লোকসভার দ্বিতীয় অধ্যক্ষের নাম কি? M.A. আয়েঙ্গার। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয় কিভাবে? তো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হয় পদাধিকার বলে। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয় পদাধিকার বলে। কে নিযুক্ত হয়? তো প্রধানমন্ত্রী হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। কত নম্বর আর্টিকেলে? তো 75 নম্বর আর্টিকেল মেনে। ঠিক আছে, এটা দেখে নাও যে বিভিন্ন সরকারি চাকরির স্টাডি মেটেরিয়ালসগুলো আমার কাছে পেয়ে যাবে। এবার হচ্ছে রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে কবে? 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছে। পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করার জন্য সুপারিশ করে। পঞ্চায়েতি রাজ এর ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি করার জন্য সুপারিশ করেছিল কোন কমিটি? তো মেহতা কমিটি। কার্লাইল সার্কুলার কেন জারি করা হয়েছিল? ছাত্রদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল। দিল্লি ষড়যন্ত্র মামলা কাকে হত্যার চক্রান্তে অপরাধী করা হয়েছিল? দিল্লি ষড়যন্ত্র মামলাতে কাকে হত্যা করার চক্রান্তের অপরাধী করা হয়েছিল? কাকে হত্যা করার জন্য দিল্লি ষড়যন্ত্র মামলা হয়েছিল? মূল কথাই, ম্যাজিস্ট্রেট মিস্টার জ্যাকসনকে। রাষ্ট্রগুরু বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হয়। তিনি ভারত সভা গঠন করেছিলেন। লিটনের অস্ত্র আইন যে পাশ করেছিল লিটন, তার বিরোধিতা করেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বলা হচ্ছে এ নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ নেশন ইন মেকিং একটি বই রচনা করেছিলেন। ঠিক আছে, রাষ্ট্রগুরু বলা হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রগুরু বলা হচ্ছে। তারপরে সারেন্ডার নট বলা হচ্ছে। তারপর হচ্ছে মুকুটহীন রাজা বলা হচ্ছে। হ্যাঁ, বাংলার মুকুটহীন রাজা বলা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, ইত্যাদি বিভিন্ন নাম আছে। লর্ড লিটন ভারতে 1876 থেকে 80 সাল পর্যন্ত ছিল। 1876 থেকে 1880 সাল পর্যন্ত লর্ড লিটনের সময়কাল। এই সময়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল ভারত সভা। এই ভারত সভার মধ্য দিয়ে সিভিল সার্ভিসের বয়স কমিয়ে দিয়েছিল লর্ড লিটন। তার বিরোধিতা করেছিল এস.এন. ব্যানার্জি। তারপরে হচ্ছে অস্ত্র আইনের বিরোধিতা করেছিল এস.এন. ব্যানার্জি। ঠিক আছে, এগুলো সব মনে রাখতে হবে। তারপরে হচ্ছে ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল কবে? ভারতের স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে পাস হয়েছিল। 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে পাস হয়েছিল। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন আছে যে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা, ঠিক আছে, ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল। আর বোকারো যেটা আছে, বোকারো তা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠন করা হয়েছিল। বোকারো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠন করা হয়েছিল
বোকারো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠন করা হয়েছিল। আর দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠন করা হয়েছিল। মনে রাখতে হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 61 সাল পর্যন্ত। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। আর তৃতীয় পঞ্চবার্ষিকী 1961 থেকে 1966 সাল পর্যন্ত। তারপরে 66, 67, 67, 68, 68, 69 3 বছর পরিকল্পনার ছুটির কাল হয়েছিল। আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। ঠিক আছে, 1969 থেকে 74 সাল পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী। তারপরে 1974 থেকে 1979 সাল পর্যন্ত পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইউটিআই তৈরি হয়েছে, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, 1964 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। 1964 খ্রিস্টাব্দে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নাম হচ্ছে জওহরলাল নেহরু মারা গিয়েছিলেন। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তিনিও মারা গেলেন 1965 খ্রিস্টাব্দে চীনে পাকিস্তানের সঙ্গে সন্ধি করতে গিয়ে। তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধী নির্বাচিত হয়েছিলেন রাজ্যসভা থেকে প্রথমবার প্রধানমন্ত্রী 1965 খ্রিস্টাব্দের দিকেই। তো যাই হোক, এখানে অনেক রকমের ঘটনা আছে, অনেক ঘটনায় মনে পড়বে, কিন্তু সব বললে পরে আমার শেষ হবে না। এদিকে আবার প্রাইম লেন্ডিং রেট যেটা আছে, প্রাইম লেন্ডিং রেট এবার আরেকটু বলে দিচ্ছি যে 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল। তারপরে 12 নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা হচ্ছে কত যেন 12 থেকে 17 সাল পর্যন্ত হতো। 2012 থেকে 2017 সাল পর্যন্ত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। এখানে এই পরিকল্পনাগুলোতে যে উদ্দেশ্যগুলো ছিল, তারপর হচ্ছে টার্গেট কত ছিল, অ্যাচিভমেন্ট কত ছিল ইত্যাদি অনেক প্রশ্ন হয়, যেটা পড়তে হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। আমার নোটস পড়লে তোমরা পারবে জানতে। এবার হচ্ছে যে দুর্গাপুর, ভিলাই আর রাউরকেল্লা ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম, আর হচ্ছে বোকারো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে দিলাম। রিজার্ভ ব্যাংকের সাথে যুক্ত আছে, দেখে নাও যে প্রাইম লেন্ডিং রেট, যে এটা রিজার্ভ ব্যাংকের সাথে না, যে সুদের হারে যে ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদি সব রিজার্ভ ব্যাংকের সাথে। আর পিএলআর যেটা আছে, পিএলআর প্রাইম লেন্ডিং রেট, এটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের পছন্দ মতো যে ক্রেতাগুলো আছে তাদেরকে যে ঋণ দেয়, হ্যাঁ, যে হারে, সেই হারটাকে বলা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট। ডিটেলস ক্লাসে যদি পাও কখনো আমার, তা সেখানে তুমি আরও বেশি ক্লিয়ার হবে, একদম ছক করে বোঝানো হবে। তো যাই হোক, এবার হচ্ছে কোন বছরে লোকসভার প্রথম অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছিল? লোকসভাতে প্রথমবার অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল জিবি মাভালঙ্কারের সময়, মনে হচ্ছে এটা। তো এবার হচ্ছে প্রথম, তো এটা হচ্ছে 1963 খ্রিস্টাব্দে। ভারতের অর্থনীতিতে জাতীয় আয় পরিমাপ করে কে? হ্যাঁ, সিএসও করতো। রিসেন্ট একটা নতুন অর্গানাইজেশন হয়েছে, যেটা আমি ইকোনমিক্সের ক্লাসে আর বলবো। আর হচ্ছে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছে? তো ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে, আর এটা বলেছিল কে? MV পাইলি বলেছিল। আন্তর্জাতিক বাজারে মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বোঝানো হয়েছে? যে সরকার নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থায় সরকারি নীতি প্রয়োগের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাপেক্ষে দেশীয় মুদ্রার দাম কমিয়ে দেওয়ার যে বিশেষ পদ্ধতি, তাকে বলা হচ্ছে অবমূল্যায়ন। দর্শন অনুপাত পরিকল্পনার সময়কাল কত থেকে কত বছর হয়? 15 থেকে 20 বছর হয়। 15 থেকে 20 বছর দর্শন অনুপাত। ঠিক আছে, পার্সপেক্টিভ প্ল্যানিং বলি আমরা। এবার হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এখানে কি কি আছে আরও দেখে নাও, যে পুরুলিয়া জেলাতে অযোধ্যা পাহাড় আছে, বাঘমুন্ডি পাহাড় আছে, পাঞ্চেত পাহাড় আছে। এছাড়া দ্বারকেশ্বর, শিলাবতী, কাঁসাই নদী প্রবাহিত হয়। তাহলে এখানে দ্বারকেশ্বর নদী, শিলাবতী নদী, কাঁসাই নদী পাবে।
আর হচ্ছে অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড় দেখতে পাবে। পুরুলিয়া জেলাতে ডুংরি দেখতে পাওয়া যায়, ছোট ছোট টিভির মতো যে অঞ্চল থাকছে, ঢিবিগুলো, টিভি ছোট ছোট টিভির মতো বা ঢিপির মতো যে ভূমি, সেটাকে বলছে ডুংরি। এবার হচ্ছে ভারতের দীর্ঘতম যে সেচ খাল, সেটা থেকে প্রশ্ন হয়। ভারতের দীর্ঘতম যে সেচ খাল আছে সেটার নাম হচ্ছে সারদা খাল। এটি উত্তরপ্রদেশে অবস্থিত। ছোটনাগপুর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ পাহাড়। ছোটনাগপুর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ পাহাড়। এবার হচ্ছে মরু অঞ্চলে নিম্নভূমিতে গঠিত যে হ্রদ, মরু অঞ্চলের নিম্নভূমিতে গঠিত যে হ্রদ, তার নাম হচ্ছে প্লায়া। কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত রয়েছে? সুবর্ণরেখা নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত রয়েছে। ঘানা পাখিরালয় কোন রাজ্যে রয়েছে? রাজস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। মার্স গ্যাস হচ্ছে মিথেনকে বলা হচ্ছে মার্স গ্যাস। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। কোন মৌলটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে? তো অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকছে? হিলিয়াম গ্যাস থাকছে। ঠিক আছে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এর নাম কি? হিলিয়াম। দিল্লির বাদশাহ কে? দিল্লির বাদশাহ কে ছিলেন যখন সিপাহী বিদ্রোহ করা হয়েছিল? সিপাহী বিদ্রোহের সময় দিল্লির বাদশাহ ছিল কে? বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। কোন মুঘল বাদশাহ রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন আন্দোলনের পরে গঠিত হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের পরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। এছাড়াও অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলন 1905-6 খ্রিস্টাব্দে হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল মাস্টার দা সূর্য সেন। অসহযোগ আন্দোলন এর সময় চিত্তরঞ্জন দাসকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল গান্ধী বেলগাঁও অধিবেশনে। গান্ধী বেলগাঁও অধিবেশনে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন 1924 খ্রিস্টাব্দে। লাস্ট বিসিএস পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছিল এটা। 2023 সালের প্রিলিমিনারি পরীক্ষাতে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। সালটা ওরা ভুল করেছিল, 1925 সাল করেছিল অপশানসে। তো যাই হোক, তো আমাদেরকে জানতে হবে সঠিকটাই। বেলগাঁও অধিবেশনে পিএসসি না জানতেও পারে। এবার হচ্ছে যে বেলগাঁও অধিবেশনে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল গান্ধীজি, সেটা 1924 খ্রিস্টাব্দে হয়েছিল। আর 1925 খ্রিস্টাব্দে, কত বললাম? 1925 খ্রিস্টাব্দে হয়েছিল যে সরোজিনী নাইডু কানপুরে, প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান জাতীয় কংগ্রেসের। এবার হচ্ছে চিত্তরঞ্জন দাস 1925 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস 1925 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস 1925 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। তারপর হচ্ছে 1925 খ্রিস্টাব্দে আমাদের কি বললাম, সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল, প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান, ভারতীয় মহিলা। হিন্দু কলেজ তৈরি হয়েছিল কবে? হিন্দু কলেজ তৈরি হয়েছে কত? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ। হিন্দু আইন অমান্য আন্দোলনে তামিলনাড়ু থেকে নেতৃত্ব, আইন অমান্য আন্দোলনের সময় যে তামিলনাড়ু থেকে নেতৃত্ব দিয়েছিল কে? চক্রবর্তী রাজগোপালাচারী। বন্দিবাসের যুদ্ধ হচ্ছে ইংরেজরা করেছিল 22 তারিখে জানুয়ারি মাসে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে হয়েছিল এবং ফরাসিরা পরাজিত হয়েছিল। ওয়ারেন হেস্টিংস হচ্ছে কলকাতা মাদ্রাসা তৈরি করেছিল। বারাণসীতে সংস্কৃত কলেজ তৈরি করেছিল জোনাথন ডানকান 1792 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম জোন্স
1784 খ্রিস্টাব্দে। এই বছরে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল, তারপরে হচ্ছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। তারপরে সেখানে 4 জন মেম্বারকে নিযুক্ত করা হয়েছিল। হ্যাঁ, তারপরে এই পিটের ভারত শাসন আইন যেটা হচ্ছে স্যার উইলিয়াম পিট সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল গঠন করেছিল, বোর্ড অফ কন্ট্রোল বিওসি, আর এখানে 6 জন মেম্বার গঠন করেছিল। এগুলো আমি যখন আইনগুলোকে পড়াবো তখন সব ক্লিয়ার করে দেবো, একদম একটা ক্লাসে সমস্ত আইন তোমরা জেনে যাবে, যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে হলে ম্যাক্সিমাম ছাত্র তো নেগেটিভ খেয়েই আসে। হ্যাঁ, নম্বর না তুলতে পারলে ঠিক আছে, কিন্তু নেগেটিভও খেয়ে আসে, যে যার কারণে ওইটা ক্লাসটা দেখতে হবে। এবার হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি, আজকে আমি অফলাইন ক্লাসে সেটা করাবো সন্ধ্যার সময়। এবার হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি, 1784 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ হচ্ছে 1854 খ্রিস্টাব্দে 19 তারিখে জুলাই মাসে হয়েছিল, এটি একটি শিক্ষা বিষয়ক ডেসপ্যাচ। তারপরে হচ্ছে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিল, এবং 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছে। 1818 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি, আর হচ্ছে হিন্দু কলেজ তৈরি করেছিল রাজা রামমোহন রায় 1817 খ্রিস্টাব্দে 20 তারিখে জানুয়ারি মাসে। পরে 1855 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নাম হয়েছিল প্রেসিডেন্সি কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে 24 তারিখে জানুয়ারি মাসে স্থাপিত হয়েছিল, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর নাম ছিল কি, স্যার উইলিয়াম কোলভিল। 1847 খ্রিস্টাব্দে আবার রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়েছে 1835 খ্রিস্টাব্দে, এবং এই ইনস্টিটিউশনটি বর্তমান নাম হচ্ছে প্রতিষ্ঠাতা হয়েছিল, এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে এটি স্কটিশ চার্চ কলেজ 1835 সালে, এবং এটার প্রতিষ্ঠাতা হয়েছিল কি আলেকজান্ডার ডাফ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কে প্রতিষ্ঠা করেছিল, উইলিয়াম কেরি মার্সম্যান আর উইলিয়াম ওয়ার্ড 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ হচ্ছে 1818 খ্রিস্টাব্দে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। বেদান্ত কলেজ হচ্ছে 1827 খ্রিস্টাব্দে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও করেছিল, হিন্দু কলেজের অধ্যাপকও হয়েছিলেন। 1815 খ্রিস্টাব্দে হিন্দু স্কুল স্থাপন করেছিল কে, রাজা রামমোহন রায়, যার অপর নাম ছিল অ্যাংলো হিন্দু স্কুল। ঠিক আছে, তাহলে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে মার্সম্যান এর দ্বারা প্রকাশিত হতো। প্রথম বাংলা মাসিক সংবাদপত্রের নাম হচ্ছে দিগদর্শন, মার্সম্যানেরও এটাও মার্সম্যানের। আর হচ্ছে প্রথম বাংলা যে সংবাদপত্র সংবাদ প্রভাকর, যেটা 1839 খ্রিস্টাব্দ থেকে প্রকাশ হতো, সেটা ঈশ্বরগুপ্ত হলেন এর প্রকাশক। তত্ত্ববোধিনী পত্রিকা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের। তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল, তবে এর সম্পাদক বা ছিল কি অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি, অক্ষয় কুমার দত্ত। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হয়েছে। আমি রামমোহন রায়কে পড়িয়ে দিয়ে আজকে সমাপ্ত করব। পরবর্তী একদিন আবার ক্লাস নিয়ে আসবো, যেখানে আবার পরবর্তীতে এই ধরনের এই পিডিএফটাতে শুধুমাত্র 35খানা পেজ আছে, যেখানে আমার 3খানা পেজ কমপ্লিট করতে সময় লাগলো হচ্ছে 59, 1 ঘন্টা লাগলো। 3খানা পেজও এখানে হয়নি, তো 1 ঘন্টা লাগছে। এক একটা পেজে 25 মিনিট করে লাগছে। তার মানে কত পরিমাণে তথ্য লেখা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র একটা পিডিএফ, যার পেজ সংখ্যা হচ্ছে 35, তাতেই। দেখো, রামমোহন রায় সম্পর্কে একটু পড়ে নিই। তারপরে হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসে জনক হচ্ছে রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে। বাংলার নবজাগরণের পথিকৃৎ বলা হচ্ছে রাজা রামমোহন রায়কে। তিনি প্রথম আধুনিক মানুষ হিসেবে আখ্যায়িত বলেছে। তারপরে হচ্ছে ভারতের রাজা রামমোহন রায়কে
ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছিলেন কে? জওহরলাল নেহেরু। রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদ এর জনক বলেছিলেন জওহরলাল নেহেরু। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলেছিলেন। রাজা রামমোহন রায় ফার্সি ভাষাতে তোয়াফাত উল মুআহিদিন নামে একটি বই রচনা করেছিল। রাজা রামমোহন রায় এর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। তারই সাল কত? 1821 খ্রিস্টাব্দ থেকে এটি সম্পাদিত হতো, প্রকাশিত হতো বাংলা ভাষায়। এবার হচ্ছে ফার্সি ভাষাতে 1822 খ্রিস্টাব্দে তৈরি করেছিল, প্রকাশ করছিল, যেটা তার নাম হচ্ছে মিরাটুল আকবর। আর হচ্ছে এই তো বাকিগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তোমরা যারা এই ধরনের নোটসের সাথে পড়াশোনা করতে চাও, ডিটেলসে আলোচনা করা হয়, কনসেপচুয়ালি আলোচনা করা হয়, বুঝতে পারছো? যারা এই ধরনের ক্লাসগুলো করবে ভাবছো, তারা দেরি না করে আমার কাছে ক্লাসে জয়েন করো। 1টা বছর সময় দাও আমার কাছে, দেখবে তোমরা কি পরিমাণে তথ্য জানতে পারছো এবং সরকারি চাকরির পরীক্ষাতে মোটামুটি অনেক অনেক কমন পাবে। দেখতে পাচ্ছ সব লেখা নোটসগুলো কি কি আছে। তো অনেক অনেক হেল্প পাবে তোমরা। ঠিক আছে, ধন্যবাদ যারা সম্পূর্ণ ক্লাসটা দেখেছে। 1 ঘন্টার ভিডিও করলাম যাতে করে সবাই দেখতেও পারে, বোরিংও না হয়, বারবার দেখবে। আমি একটা বড় ধরনের ক্লাস আরও নিয়ে আসবো। ঠিক আছে।